এবার অনেকটাই মনে হচ্ছে নরেন্দ্র মোদী পরনির্ভর একটা সরকার গঠন করেছেন। এই সরকারের ভবিষ্যৎ শুনুন, আমরা তো চাইছিলাম এই সরকারটাকে একদম উচ্ছেদ করতে, কারণ অহংকার, ধর্ম, মানুষের মূল সমস্যা থেকে মানুষকে সরিয়ে দিয়ে এইসবের মধ্যে যারা রাজনীতি করতে চান বা সরকার চালাতে চান, তারা প্রকৃতপক্ষে দেশের ক্ষতি সাধন করে। এই দেশের যেটা সমস্যা, ধর্ম এই দেশের সমস্যা নয়। পরবর্তীকালে রাজনীতির সঙ্গে ধর্মটাকে ঢুকিয়েই সমস্যা তৈরি করা হলো। আজকের সমস্যাটা হচ্ছে আমাদের বেকার যুবকদের চাকরি, কর্মসংস্থান। হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক তারা বসে আছে। 2014-তে বিজেপিকে মানুষ ভোট দিয়েছিল এই কারণে ওরা 2 কোটি লোকের, বেকার যুবকের প্রত্যেক বছর কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে। যে সমস্ত ব্ল্যাক মানি বা কালাধন বলা হয় আছে, সেগুলোকে সব উদ্ধার করে নিয়ে এসে বলেছিল কৃষকদের মিনিমাম, মানে MSP, মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদের দেওয়া হবে। এই যে সব প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, একটাও কোনো পালন করেনি। 2019-এ যখন এলো, 2014-এর প্রতিশ্রুতির কথা ভুলে গেল। 2019-এ পুলওয়ামা তৈরি হলো, সেই পুলওয়ামাটা কে করলো, কেন হলো, সেই সব বিষয়ে যেতে চাই না। তা আমাদের মনে হয় পুলওয়ামাটা একটা মানে তৈরি করা একটা ঘটনা, এবং সেইটাকেই একটা রাষ্ট্রবাদী স্লোগান দিয়ে আসল সমস্যাগুলোকে পেছনে ফেলে 2014-তে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিটা কি হলো না হলো 2019-এ সেগুলোর সম্বন্ধে কোনো আলোচনাই করা হলো না। তখন ওই রাষ্ট্রবাদী শব্দটা দিয়ে 2019-এ নির্বাচনে বৈতরণী পার হলো। কিন্তু 2024-এ ওরা ভেবেছিলেন যে এবারে একটা কোনো নতুন কিছু দরকার। সেই জন্য রাম মন্দির প্রতিষ্ঠাটা, যখন মন্দিরটা সম্পূর্ণ হয়নি, আমি একজন হিন্দু হয়ে যদি মনে করি, ঈশ্বর বিশ্বাসী হই, কখনো একটা অসম্পূর্ণ মন্দির প্রতিষ্ঠা হতে পারে না শাস্ত্রীয় মতে। সেই একটা অসম্পূর্ণ মন্দির যেটা পুরোপুরি তৈরি হলো না, সেই মন্দিরটাকে তড়িঘড়ি করে সেই মন্দিরের প্রতিষ্ঠা করা হলো। কেননা হিন্দুর সংখ্যাটা ভারতবর্ষে অনেক বেশি, মুসলমানের সংখ্যা ভারতবর্ষে অনেক কম। হিন্দুর ধর্মীয় ভাবাবেগটাকে ওই রাম মন্দির বা রাম প্রতিষ্ঠার মাধ্যমে কাজে লাগিয়ে নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য 22শে জানুয়ারি ওই রাম মন্দির প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী। এটাই কি বুমেরাং হলো নরেন্দ্র মোদীর? এটা বুমেরাং নিয়ে মানুষ বুঝতে পারলো যে মানুষের আসল যে সমস্যা, পশ্চিমবাংলার সারা ভারতবর্ষে বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকের দ্রব্যমূল্য যথার্থ তার তৈরি ফসলের দাম পাওয়া, আর যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, যেভাবে টাকার দাম কমছে, এ সমস্ত কিছু না করেই আজকের এই রাম মন্দিরে রামের ভাবাবেগ তুলে এই নির্বাচন বৈতরণী পার হওয়াটা, এইটাই মানুষ ধরে ফেলেছিল। এবং যেহেতু রাম মন্দির উত্তরপ্রদেশে, এবং যেহেতু উত্তরপ্রদেশ থেকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিজেপি, সেই জন্যই ওরা ভেবেছিলেন যে উত্তরপ্রদেশটাকে যদি আমরা হাতে করে নিতে পারি, তাহলে আমরা দিল্লিতে আবার ক্ষমতায় ফিরব। কারণ দিল্লির ক্ষমতাটা ফিরতে গেলে উত্তরপ্রদেশ হচ্ছে প্রধান জায়গা। উত্তরপ্রদেশ থেকে যদি সেখানে মাটিটা শক্তিশালী না হয়, কেউ দিল্লির প্রধানমন্ত্রী হতে পারবে না। দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছেন কর্ণাটক থেকে, কিন্তু উত্তরপ্রদেশ থেকে শক্তিটা নিয়েই প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আমরা সমাজবাদী পার্টি ওই সময় উত্তরপ্রদেশ থেকে অনেক বেশি সিট আমরা জিতে গিয়েছিলাম। উত্তরপ্রদেশ যারা শক্তিশালী হয়, তারাই দেশের সরকার গঠনের ক্ষেত্রে তারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এত কিছুর পর নরেন্দ্র মোদী শেষমেশ কিন্তু তৃতীয়বারের জন্য সরকার গড়ছেন। এই সরকারের ভবিষ্যৎ কি? শুনুন, আমরা প্রধানমন্ত্রীকে হারিয়ে দিতাম, কিন্তু আমরা ওই যে ইন্ডিয়া গঠবন্ধন জোটের স্বার্থে এবং একটা শক্তিশালী জোট, এইটা মানুষের কাছে প্রতিষ্ঠা করার জন্যই আমরা 17টা আসন কংগ্রেসকে আমরা দিয়েছিলাম। যে আসন কংগ্রেস চেয়েছিল, ওরা 20টা আসন চেয়েছিল, আমরা 17টাতে রাজি হয়ে গেছিলাম। আমরা আরও কম দিতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমরা জোটটা চাই, ভারতবর্ষ থেকে বিজেপিকে হটাতে চাই ভারতবর্ষের স্বার্থে, সেই জন্য আমরা 17টা আসন কংগ্রেসকে দিয়েছিলাম, একটা আসন তৃণমূলকেও দিয়েছিলাম। কারণ দিয়েছিলাম এই কারণে একটা বার্তা পাঠাতে, উত্তরপ্রদেশই তৈরি করবে যে ভারতবর্ষের সরকারটাকে কারা তৈরি করবে। সেই জন্য ইন্ডিয়া জোটটা কেবলমাত্র একটা কাগজে কলমে তৈরি নয়, ইন্ডিয়া জোটটা যে একটা বিকল্প বিজেপি, এইটা দেখাবার জন্যই আমরা সেখানে এটা তৈরি করেছিলাম। এখানেই কংগ্রেস বলে যে যেখানে এসপি 17টা সিট আমাদের ছাড়লো, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ততটা আন্তরিকতা দেখালেন না। 8টা আসন তিনি যদি ছাড়তেন, এখানে জোট ইন্ডিয়া অনেক বড় জায়গায় যেত। দেখুন, কোন পার্টি
কি ভূমিকা অবলম্বন করবে, নির্বাচনের সময় কোন পার্টির কী সিদ্ধান্ত হবে, সে সম্বন্ধে আমরা অন্তত কোনো মন্তব্য করব না। আমরা আমাদের কথা বলতে পারি। আমরা জোটটাকে শক্তিশালী করার জন্য আমরা জানি যে 1% ভোট কংগ্রেস পেয়েছিল 2022-এর লোকসভা বিধানসভা নির্বাচন, 1% ভোট। একজন মাত্র বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসে, যেখানে আমাদের 111টা আসনে আমরা জিতেছিলাম। যেখানে আরেকটু ফ্লেক্সিবল হলে ভালো হতো। আমি কখনো অন্য পার্টির সম্বন্ধে বলেছি বলবো না, আমি কংগ্রেস সম্বন্ধে বলছি। রায়বেরেলি যে সিটটা আমরা কংগ্রেসকে দিয়েছি, রাহুল গান্ধী যেখানে নির্বাচনে জয় 2 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন। আমাদের 4টে বিধানসভার সদস্য রায়বেরেলিতে, একটা মাত্র বিজেপির সদস্য। ওই রায়বেরেলি সিটটা আগে কংগ্রেসে ছিলেন অদিতি সিং, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা যে আমেথি সিটটা আমরা যে কংগ্রেসকে ছেড়েছি, উদাহরণস্বরূপ বলছি, আমেথিতে 5টা বিধানসভার মধ্যে 3 জন বিধায়ক আমাদের, 2 জন বিধায়ক নামমাত্র ভোটে তারা হেরেছিলেন, আমরা কংগ্রেসকে দিয়েছি। আমরা যে ভাদুই সিটটা তৃণমূলকে দিয়েছি, 5 জন বিধায়ক নিয়ে ওখানে একটা লোকসভার সদস্য, 3 জন বিধায়ক আমাদের সমাজবাদী পার্টি, আর 2 জন বিধায়ক আমাদের খুব মামুলি ভোটে তারা হেরেছিলেন, আমরা দিয়েছি। জোটের সময় স্যাক্রিফাইস করতে হয়, কারণ আমরা হারাতে চাই যে আমাদের মূল রাজনৈতিক লড়াই যার সঙ্গে বিজেপি, সে অনেক শক্তিশালী দল সারা ভারতবর্ষে। তারা আমরা তো জোট তৈরি করে 241 আসন নিয়ে বিজেপি চলে গেল, অনেক শক্তিশালী। জোটের ছবিটাই তো সংঘবদ্ধভাবে বাংলায় দেখা গেল না। দেখুন, আমরা বাংলাতে আমাদের পার্টি খুব ইনসিগনিফিকেন্ট, কারণ যখন বামফ্রন্টে ছিল তখন আমাদের মাত্র 4জন বিধায়ক ছিল। আমি বলছি করার কথা বলছেন, এখানে সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল 3টে পার্টি কিন্তু পরস্পরের বিরুদ্ধেই তাদের রাজনীতিটা হতে লাগলো। আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে পারি, কাকে কে কতটা ছাড়বে সেই দলের উপর নির্ভর করে। 2 জন লোকসভার সদস্য ছিলেন কংগ্রেসে, সেখানে 2 জনের জায়গায় 3 জন। এ তো বাইপার্টাইট টক, এ তো আমার ইন্ডিয়ার সংগঠন বসে ঠিক করে দেবে না যে এখানে এই পার্টির এত সিট, এখানে এই পার্টির এত সিট। এখন বাইপার্টাইট টকের মধ্যে সেখানে হলো কি হলো না, কেন হলো না, সেটা তারা ঠিক করে। দ্বিতীয়ত, একটা বাতাবরণ তৈরি করতে হয়, প্রত্যেকটা বাতাবরণের উপর নির্বাচন হয়। আমি আপনাকে গালাগালি করব আর তারপর আপনার সঙ্গে হাত মেলাবো, মানুষ ওটা ভালো চোখে দেখবে না। কোন জিনিসটা সঠিক কি কোন জিনিসটা ভুল, সেটা মানুষ দেখছেন, মানুষ ঠিক করবে। কিন্তু রাজনীতিগতভাবে আমরা তো কংগ্রেসের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি লড়াই ছিল কংগ্রেসের সাথে। ভারতবর্ষে তখন তো বিজেপি ছিল না। এই কংগ্রেস হটাও দেশ বাঁচাও, এই স্লোগানটা কিন্তু সিপিএমের নয়, এই স্লোগানটা কোনো বামপন্থীদের নয়, এই স্লোগানটা সোশ্যালিস্টদের স্লোগান। লোহিয়াই স্লোগান দিয়েছিলেন যে কংগ্রেস হটাও দেশ বাঁচাও। জনতা দল যে তৈরি হয়েছিল, জনতা দলটা তৈরি করেছিলেন জয়প্রকাশ নারায়ণ, তিনি সবচেয়ে বড় সোশ্যালিস্ট লিডার ছিলেন। সেই কংগ্রেসকেই আপনারা আপনাদের নিজেদের গড়ে আসন দিয়ে, কেননা আমাকে দেখতে হবে, আমি যখন কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিয়েছি কংগ্রেস হটাও দেশ বাঁচাও, এবং ইন্দিরা গান্ধীর মতো ভারতবর্ষের এত প্রতিপত্তিশালী রাজনীতিবিদ বা রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী দেশের, উত্তরপ্রদেশ থেকেই তো রায়বেরেলি থেকে নির্বাচিত, তাকেও হারিয়েছিলেন আমাদের সমাজবাদী নেতা রাজনারায়ণ ওইখানে বসে। একটা আলাদা প্রেক্ষাপট ছিল, আজকের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা হয়েছে। একটা রাজনৈতিক প্রেক্ষাপটে, যেটা আমি বলি, কমিউনিস্টরা ওই একটা প্রেক্ষাপট ধরেই চলে, কিন্তু আমাকে বুঝতে হবে যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট যখন পরিবর্তন হয়, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিভঙ্গিটা কী হবে। তৃণমূল কংগ্রেস সম্পর্কে কী মূল্যায়ন? তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের সমাজবাদী পার্টি, আমাদের সম্পর্ক ভালো। অখিলেশ যাদবের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক ভালো, আমার সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক ভালো। কারণ আমরা পশ্চিমবাংলায় আমরা রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি। কারণ ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কারা কারা সেই জায়গায়, সেই লড়াইয়ে তাদের একটা বড় অবদান আছে। সে জায়গায় আমি যদি বলি তৃণমূল কংগ্রেসের কোনো অবদান নেই, ভুল করা হবে। পশ্চিমবাংলা থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূলের একটা বড় অবদান আছে, মমতা ব্যানার্জি একটা বড় অবদান আছে। যেহেতু যেই জন্য মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটা চেহারা বা একটা মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এখন আমরা মনে করি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা আছে। আজকে যে এই ইন্ডিয়া গঠবন্ধন এতগুলো সিট নিয়ে আসন নিয়ে এসেছি, পশ্চিমবাংলায় কংগ্রেসের যেখানে সরকার আছে, কর্ণাটকে, সেখানে তো কংগ্রেস বেশি আসন নিয়ে আসতে পারেনি, সেখানে বিজেপি বেশি আসন নিয়ে এসছে। তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার আছে, সেখানে কংগ্রেস বেশি আসন নিয়ে আসতে পারেনি, কংগ্রেস বিজেপি সমান সমান আসন নিয়ে এসছে। তাহলে এই যে কমিউনিস্টরা, সিপিআইএম, এই পার্টিরা যে তৃণমূল সম্পর্কে বলে যে বিজেপির সঙ্গে তারা সেটিংয়ে আছেন, বিজেমূল বলে,
এটা কি সব এই এই মূল্যায়নটাই কি তাদেরকে পিছিয়ে দিচ্ছে, বা এই মূল্যায়নটা কি একটা ভুল মূল্যায়ন? দেখুন, এই মূল্যায়নটার জন্য আজকের এই যে বলছে মেরুকরণ, এই মূল্যায়নটা, এই যে মূল্যায়ন বা এই চিন্তা বামপন্থীদের অথবা যারা এখানে এই চিন্তাটা করে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে আজ এই নির্বাচনে এটা একটা বড় কারণ। কারণ যেখানে আমি ইন্ডিয়া জোট তৈরি করছি এবং ইন্ডিয়া জোটের মধ্যে যেখানে তৃণমূলের একটা বড় অংশ, বড় ভূমিকা আছে, এবং সেই জোটের মধ্যে যারা এই সেটিং তত্ত্বটা আনছেন তারাও ওই জোটের মধ্যে আছে, ওই জোটের মধ্যে তারা আলোচনা করছেন, সেখানে তারা একসঙ্গে কর্মসূচি তৈরি করছে, লড়াইয়ের কর্মসূচি তৈরি হচ্ছে। একটা বৈঠক নয়, 3-4টা বৈঠক হয়ে গেল। আমি তো নিজে বৈঠকে ছিলাম একটা, কোথাও আমি দেখলাম না সেটিকে কেউ কারোর বিরুদ্ধে সেখানে কোনো একটা কথা বা কোনো একটা এজেন্ডা নিয়েছে। সকলে সমবেতভাবে আলোচনাতে একটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব, আমরা বিজেপিকে হটাবো, এটাই আমাদের মূল ইচ্ছা। আচ্ছা, পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে সেটাই বলছি, পশ্চিমবাংলায় আমরা উত্তরপ্রদেশে একটা সিট তৃণমূলকে ছেড়েছি। আমরা তো বলতে পারতাম যে আমাদের পশ্চিমবাংলায় একটা সিট দিই, বিশেষ করে কাঁথি লোকসভা সিট, যে লোকসভার মধ্যে একটা বিধানসভা যেখানে 35 বছর আমি বিধায়ক ছিলাম, যেখানে প্রচুর কাজ করেছি আমি 30 বছর মন্ত্রী থাকার সুবাদে যে দপ্তরের মন্ত্রী ছিলাম পশ্চিমবাংলায়, সেই দপ্তরের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের আমি অনেক কাজ করেছি, অনেক উপকার করেছি, কিন্তু আমরা সিট চাইনি। আমরা কোনো দলাদলির মধ্যে আসেনি, যে আমরা জোট তৈরি করেছি। তৃণমূল এখানে শক্তিশালী, যদি তৃণমূল তারা সব আসনে লড়াই করে বিজেপিকে হারাতে পারে আমাদের কোনো আপত্তি নেই, সেই জন্য আমরা এখানে কোনো সিট চাইনি। আজকে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হলে কি এই এই আরো একটু আসন বাড়ত? পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোট যদি হতো বিজেপি একটা আসনও পেত না। আজকে যে তারা এই 18টা বা 12টা আসন নিয়ে গেছে, এটা তো আমি তৃণমূল মমতা ব্যানার্জিকে আমি সাধুবাদ দেবো। ভারতবর্ষের অন্য জায়গায় বিজেপি যেখানে শক্তিটা বাড়তে পারলো, উত্তরপ্রদেশের কথা ছেড়ে দিন, উত্তরপ্রদেশ একমাত্র রাজ্য যেখানে বিজেপি একটা সাংঘাতিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারই ছিল, আর আমরা সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের নেতৃত্বে সেখানে বিজেপির চেয়েও আমরা বেশি আসন পেয়েছি। ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাফল্য শুধু নয়, একটা নজিরবিহীন দৃষ্টান্ত এই নির্বাচনে অখিলেশ যাদবের নেতৃত্বে আমরা উত্তরপ্রদেশে তৈরি করেছি। মমতা ব্যানার্জিও একটা দৃষ্টান্ত তৈরি করেছেন, 19টা আসন থেকে 12টাতে নামিয়ে এনেছেন, 7টা আসন বিজেপির কমিয়ে দিয়েছেন। ভারতবর্ষের মহারাষ্ট্রে কেবল যেটা সম্ভব হয়েছে, আর কোথাও সম্ভব হয়নি। কিন্তু ইন্ডিয়া জোট হলে এই সংখ্যাটা ইন্ডিয়া জোট হলে সংখ্যাটা শুধু বাড়ত না, যে ভাবাবেগ পশ্চিমবাংলার মানুষের মধ্যে তৈরি হতো। আমি একটা বিশ্বাস করি যে পশ্চিমবাংলা মাটি বিজেপির জন্য নয়। বিজেপি যখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার তৈরি হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠ প্রচুর লোকসভার সদস্য জিতেছেন। পশ্চিমবাংলায় তখন মাত্র 2 জন লোকসভার সদস্য জিতেছিলেন, বিধানসভায় তাদের কোনো সদস্য ছিল না। পশ্চিমবাংলার মাটি বিজেপির জন্য নয়। আমাদের কিছু কিছু জায়গায় ভুল সিদ্ধান্ত, আমাদের কিছু কিছু জায়গায় কিছু আমাদের কার্যক্রম, এখানে বিজেপি তার জায়গাটা করে নিতে পেরেছে। কিন্তু এই জায়গা থেকে আমরা বিজেপিকে হটাতে চাই। তার হটানোর জন্য আজকে তার সবচেয়ে বড় নেতৃত্ব এখানে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে।